হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা একটা ইন ক্লাস পার্টিসিপেশনের প্র্যাকটিস করতে দিয়েছিলাম আপনাদেরকে, যেখানে আপনারা কালিয়া কোম্পানির একটা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করেছিলেন। এখানে অনেকগুলো অ্যামাউন্ট দেওয়া ছিল, বিভিন্ন কস্ট অফ গুডস সোল্ড, ফ্রেট আউট, ইন্স্যুরেন্স, স্যালারিজ, ওয়েজেস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, সেলস ডিসকাউন্ট, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস, সেলস রেভিনিউ, এগুলো দেওয়া ছিল। আপনাদেরকে বলেছিল একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য আর গ্রস প্রফিট রেট প্রিপেয়ার করার জন্য। আপনারা সবাইটা জমা দিয়েছিলেন, আমি চেক করে দেখেছিলাম। তারপরেও আজকে আপনাদের জন্য আমি আবার করে দিয়েছি, করে আমি একটা বুঝিয়ে দিচ্ছি যেটা কি হবে। এখানে আমরা আগের অঙ্কটার মতো সেমভাবে সেলস রেভিনিউ দিয়ে শুরু করেছি। সেখান থেকে আমরা সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সটা বাদ দিয়েছি, সেলস ডিসকাউন্টটা বাদ দিয়েছি। যেহেতু এগুলো আমাদের সেলসটাকে কমিয়ে দেয়, এই জন্য আমরা সেলস থেকে এগুলোকে বাদ দিয়ে দেখিয়েছি। বাদ দিয়ে আমরা 21,000 টাকা বাদ দিয়ে আমরা পেয়েছি নেট সেলটা 3,59,000 টাকা। এটা থেকে আমরা আমাদের কস্ট অফ গুডস সোল্ডগুলোকে বাদ দিয়েছি, মানে যে এটা খরচ হয়েছে আমার প্রোডাক্টটা তৈরি করার জন্য। কারণ আমরা সেল থেকে যদি প্রোডাক্টের খরচটা বাদ দিই তাহলে আমরা আসলে গ্রস প্রফিটটা পাই। তো এই অঙ্কে আমাদের গ্রস প্রফিট ছিল 1,44,000 টাকা। এরপরে আমরা বাদ দিয়েছি আমাদের কিছু অপারেটিং এক্সপেন্স ছিল। অপারেটিং এক্সপেন্স কোনগুলো? যেগুলো আমাদের প্রতিষ্ঠানের সেল পর্যন্ত আসতে, মানে সেলিং রেভিনিউটা আর্ন করতে যে খরচগুলো হয়, সেই অপারেটিং খরচগুলোকে আমরা এখানে বাদ দিয়েছি। যেমন স্যালারিজ, রেন্ট এক্সপেন্স, ফ্রেট আউট, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই সবগুলো খরচ মিলিয়ে হচ্ছে আমাদের টোটাল অপারেটিং এক্সপেন্স ছিল। এগুলো বাদ দেওয়ার পরে আমরা যেটা পেয়েছি সেটা ছিল হচ্ছে নেট ইনকাম। এখানে নেট ইনকাম পেয়েছি আমরা 43,000 টাকা। এগুলো আপনারা নিজেরাই করেছেন, আমাকে আসলে এখানে বলার কিছু নাই। এরপরে আপনারা যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা গ্রস প্রফিট রেট বের করেছিলেন। গ্রস প্রফিটের রেটের সূত্রটা আমরা আগেই পড়েছি, সেটা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেল ইকুয়াল টু গ্রস প্রফিট রেট। তার মানে হচ্ছে আমাদের এই কালিয়া কোম্পানির জন্য 1,44,000 টাকা ছিল গ্রস প্রফিট। এটাকে ভাগ করেছি আমরা নেট সেল দিয়ে, মানে 3,59,000 টাকা দিয়ে ভাগ করেছি। তো গ্রস প্রফিট রেট বের হয়েছিল 40.11%, মানে হচ্ছে 40%। তো এরপরে আমরা মন্তব্য করার জন্য এরপরে আর কোনো আসলে রিকোয়ারমেন্ট ছিল না। যদি মন্তব্য করতে হয় তাহলে হয়তো বা আমাদেরকে নেট সেলের যে পার্সেন্টেজটা সেটা বের করতে হতে পারে, আর তারপরে আমাদেরকে বলা যেতে পারে যে আসলে আমাদের কীরকম কোম্পানিটা প্রফিটেবল কিনা। কিন্তু আমাদের এই পর্যন্তই ছিল রিকোয়ারমেন্ট, এর বাইরে আর কিছু ছিল না। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা কিছু সার্ভিস প্রোভাইডিং কিছু কোম্পানির নাম বা কিছু প্রতিষ্ঠানের নাম জেনেছিলাম। আমরা তো জানি যারা প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করে তাদেরকে আমরা প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস বলি, যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকে আমরা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস বলি। যেমন সার্ভিস কারা দেয়, যেমন কোনো কনসালটেন্ট হতে পারে, তো তার রেভিনিউ স্ট্রিমটা কি, মানে তার আয়ের খাতটা কি, আয়ের সোর্সটা কি, কনসালটেন্সি ফি হিসেবে যেটা নেয় সেটাই হচ্ছে তার রেভিনিউ স্ট্রিম। এইগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা প্রোডাক্ট দিয়ে সহজেই বুঝতে পারি, যারা প্রোডাক্ট বিক্রি করে তাদের আয় তো আসলে প্রোডাক্ট বিক্রি থেকে যে সেলস রেভিনিউটা আসে সেটা তাদের আয়, কিন্তু যারা সার্ভিস প্রোভাইড করে তাদের আয়টা অনেক সময় আমরা বুঝতে পারি না যে তাদের আয়টা আসলে কোথা থেকে আসতেছে। সেটা দেখানোর জন্য একটা ছোট্ট একটা চার্ট তৈরি করে দিয়েছি। এটা তেমন জরুরি কিছু না, এটা জাস্ট হচ্ছে আপনারা যেন প্রশ্নে যদি এই ধরনের সার্ভিস প্রোভাইডারের নাম থাকে আপনারা যেন খুব সহজেই রেভিনিউ স্ট্রিমটা তাদের ধরতে পারেন, সেই কারণে হচ্ছে এই ধরনের একটা লিস্ট তৈরি করে দেয়া। তাহলে লয়ারের রেভিনিউ স্ট্রিমটা কী হবে, একজন যে লয়ার, যে একজন উকিল, তার রেভিনিউ স্ট্রিমটা কী হবে, সে যে লিগাল ফিসটা নেয় সেটা তার রেভিনিউ স্ট্রিম। আচ্ছা, প্রতিষ্ঠানটা যদি একজন ডক্টরের হয় বা একটা ক্লিনিক বা একটা হসপিটাল হয় তাহলে তার রেভিনিউ স্ট্রিমটা কী হবে, তার আয়ের খাত কোনগুলো। ডক্টর যে কনসালটেন্সি ফিটা নিচ্ছে পেশেন্টদের কাছ থেকে, যে অ্যাডমিশন ফি নিচ্ছে, যে মেডিকেল টেস্ট ফি নিচ্ছে, বা এনি আদার মেডিকেল সার্ভিস প্রোভাইড করার জন্য যে ফি নিচ্ছে, সেটাই হচ্ছে তার রেভিনিউ বা আয়। তাহলে একজন আর্কিটেক্ট বা ডিজাইনারের আয় কোনটা? একটা বাড়ি বানাতে বা ইমপ্লিমেন্ট করতে যে ফিটা সে নিচ্ছে, একটা ডিজাইন করতে যে ফিটা নিচ্ছে, সেটাই হচ্ছে তার আয়। একজন অ্যাকাউন্টেন্সি রিলেটেড ফার্ম বা অ্যাকাউন্টেন্ট বা অডিটরের রেভিনিউ স্ট্রিম তাহলে কি? অডিটিং ফি বা কনসালটেন্সি ফিস। অ্যাট দ্য সেম টাইম ব্রোকারের রেভিনিউ স্ট্রিম হচ্ছে ব্রোকারেজ ফি। এডুকেশন ফার্ম বা স্কুল হলে
অনেক সময় হয় না হায়ার এডুকেশন, হায়ার স্টাডিজের জন্য কোনো এডুকেশন ফার্ম আছে যারা হেল্প করে থাকে, তো তারা যে কনসালটেন্সি ফিটা নেয় সেটা হচ্ছে তাদের জন্য একটা রেভিনিউ স্ট্রিম। আর আমরা জানি সকলে রেভিনিউটাকে আমরা কীভাবে রেকর্ড করি, সেলস রেভিনিউটা হচ্ছে ক্রেডিট। তা স্কুল কলেজ বা এই ধরনের এডুকেশন যেই প্রতিষ্ঠানগুলো আছে তাদের রেভিনিউ স্ট্রিম কি? তাদের রেভিনিউ স্ট্রিম হচ্ছে স্টুডেন্টরা যে অ্যাডমিশন ফি দেয় সেটা হচ্ছে তাদের রেভিনিউ, বা টিউশন ফি দেয় সেটা হচ্ছে তাদের রেভিনিউ। আর স্পোর্টস হলে প্রতিষ্ঠানটা যদি স্পোর্টস ওরিয়েন্টেড হয় তাহলে কিছু কিছু প্রতিষ্ঠান এন্ট্রি ফি হিসেবে টাকা রাখে, মানে ওখানে ঢুকতে গেলে টাকা দিতে হবে। আবার কিছু প্রতিষ্ঠান আছে টিকিট সেল করে খেলা অনুযায়ী। খেলা অনেক সময় আমরা ক্রিকেট খেলা দেখি না, ফুটবল খেলা দেখি না, সেগুলো তো টিকিট অনুযায়ী হচ্ছে টাকা তারা করে, তো সেগুলো হচ্ছে টিকিটের যে ফিটা ওইটাই তাদের রেভিনিউ। আবার কিছু কিছু বিলিয়ার্ড বা গলফ আপনারা কখনো খেলে থাকলে দেখতে পারবেন যে পার গেম হিসেবে তারা টাকা নেয়, মানে গলফ সার্ভিসটা নেওয়ার জন্য তারা টাকা নিচ্ছে। আবার সাঁতারের ক্ষেত্রে ঘন্টা প্রতি একটা টাকা নেয়, সুইমিং ফিস। তো এইগুলো হচ্ছে তাদের রেভিনিউ স্ট্রিম। ট্যুরিজম বিজনেস হলে কি হবে, তারা যে গাইড করছে সেটা হচ্ছে তাদের রেভিনিউ স্ট্রিমস। আর প্রতিষ্ঠানটা যদি সিনেমা হয়, সিনেমাও তো একটা বিজনেস প্রতিষ্ঠান, তাই না? যদি এন্টারটেনমেন্ট হয়, কোনো পার্ক হয়, তাহলে সেই পার্কে এন্ট্রি করা বা টিকিটের যে ফিস সেগুলো হচ্ছে রেভিনিউ, তাদের রেভিনিউ স্ট্রিম বা তাদের রেভিনিউর খাত বা আয়ের খাত। এগুলো বলার উদ্দেশ্য যেটা আগেই বললাম, যে আপনাদের প্রতিষ্ঠানটা প্রথমেই চেক করবেন যে প্রতিষ্ঠানটা কেমন ধরনের, এটা কি প্রোডাক্ট ওরিয়েন্টেড নাকি সার্ভিস ওরিয়েন্টেড। যদি সার্ভিস ওরিয়েন্টেড হয় সে কেমন, সে কি ডাক্তার, না সে লয়ার, নাকি কোনো স্পোর্টসের, নাকি কোনো সিনেমা হল, এগুলো দেখে তারপরে আপনারা বুঝতে পারবেন কোনটা তাদের জন্য রেভিনিউ স্ট্রিম। এরপরে আমরা একটা ম্যাথ করেছিলাম। বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রশ্ন, আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে উত্তর। মানে হচ্ছে আমরা কিছু ট্রানজ্যাকশনের ইফেক্ট দেখেছিলাম। আমাদের যে ইকুয়েশনটা আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে A=L+OE, এটার উপরে আমাদের এই ট্রানজ্যাকশনগুলোর কি ইফেক্ট পড়ে। আপনাদের এটা এরকম পরীক্ষায় থাকতে পারে যে রাইট ডাউন দ্য ইফেক্ট অফ ট্রানজ্যাকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই ট্রানজ্যাকশনগুলোর ইফেক্ট অ্যাকাউন্টিংয়ে কী পড়বে সেগুলো লিখো। তাহলে প্রশ্নগুলো কীরকম হতে পারে একটু দেখি। প্রথম যেটা 1 নম্বরে যেটা বলা আছে, ব্রড ক্যাশ 10,000 and RS 5,000 ফার্নিচার ইন দ্য বিজনেস। মানে কেউ একজন মিস্টার এ অর মিস্টার এ বি, কেউ একজন কী করেছে, বিজনেসে 10,000 টাকা এবং 5,000 টাকার ফার্নিচার নিয়ে এসেছে। এটা একটু ঘুরিয়ে বলেছে কথাটা আসলে এরকম যে বিজনেস 10,000 টাকা নিয়ে এবং 5,000 টাকার ফার্নিচার নিয়ে বিজনেসটা শুরু করেছে। তো আমরা জানি বিজনেসে টাকা নিয়ে আসলে বা ফার্নিচার নিয়ে আসলে সম্পদ বাড়ে, টাকা এবং ফার্নিচার দুটোই সম্পদ। আর অন্যদিকে হচ্ছে আমাদের ওনার্স ইকুইটি বাড়ে, যেহেতু ক্যাপিটাল নিয়ে এসেছে। তাহলে আমাদের ইফেক্টটা কী লিখবো, উত্তরটা হবে অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যাসেট অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন দ্য ওনার্স ইকুইটি। এইটুকুই উত্তর, এইটুকু লিখলে 1 মার্কস। এরপরে যেটা 2 নাম্বারটা আছে সেটা হচ্ছে পারচেস ফার্নিচার ফর ক্যাশ RS 7,000। RS মানে হচ্ছে রুপিস 7,000। তার মানে হচ্ছে ফার্নিচার কিনেছে ক্যাশ টাকা দিয়ে। তো ফার্নিচার কিনলে কি হয়, অ্যাসেট বাড়ে। আর যেহেতু ক্যাশ টাকা দিয়ে কিনেছি, আরও এক ধরনের অ্যাসেট কি হয়েছে, কমে গেছে। এক ধরনের অ্যাসেট বেড়েছে, ফার্নিচার মানে একটা অ্যাসেট ধরা যায় এরকম একটা অ্যাসেট বেড়েছে, আবার অন্যদিকে নগদ একটা অ্যাসেট কমে গেছে। তাহলে কি হবে উত্তরটা, অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যাসেট অ্যাট দ্য সেম টাইম অ্যা ডিক্রিজ ইন দ্য অ্যাসেট। একবার অ্যাসেট বেড়েছে আর একবার অ্যাসেট কমেছে। এই ছিল 2 নাম্বারের উত্তর। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সোল্ড গুডস টু দ্য খান ব্রাদার্স RS 12,000 অ্যান্ড ক্যাশ সেলস RS 5,000। তার মানে হচ্ছে খান ব্রাদার নামে একজন লোকের কাছে বা একটা কোম্পানির কাছে তারা বিক্রি করেছে, প্রোডাক্ট বিক্রি করেছে। বিক্রি করে কি করেছে, কত টাকার বিক্রি করেছে, 12,000 টাকা বিক্রি করেছে, কিন্তু এর মধ্যে ক্যাশ পেয়েছে মাত্র 5,000 টাকা। তাহলে বাকিটুকু কি, বাকি 7,000 টাকা হচ্ছে ধারে বিক্রি করেছে। তো আমরা ক্যাশ টাকা পেলে তো আমাদের কি হয়, সম্পদ বাড়ে। আর ধারে বিক্রি করলেও তো আলটিমেটলি আমাদের কি হয়, একটা অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয় না, ভবিষ্যতে পাবো, সেটাও তো একটা সম্পদ। তার মানে একবার সম্পদ বেড়েছে। কোথা থেকে সম্পদ বেড়েছে, সেলস থেকে। তো সেলস রেভিনিউ আমাদের কি বাড়ায়, এই যে উপরে যে সূত্রটা আছে দেখেন, আমি ওইকে ভেঙে লিখেছি, ওনার সিকিউরিটিকে ভেঙে লিখেছি রেভিনিউ বাড়িয়ে ফেলে, তাই না? তাহলে হচ্ছে আমাদের উত্তরটা কি হবে, এখানে 3 নাম্বারটার উত্তর হবে অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যাসেট ক্যাশ আর অ্যাকাউন্টস রিসিভেবল অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন দ্য ওনার্স ইকুইটি। কেন ওনার্স ইকুইটি বাড়লো, কারণ রেভিনিউ হলে আমাদের ওনার্সের ইকুইটিটা বেড়ে যায়, এই যে এখানে উপরে লেখা আছে।
ওনার্সের ইকুইটিটাকে ভাঙলে আমরা ওনার্সের ক্যাপিটাল পাই, যেটা থেকে মাইনাস হয় ওনার্সের ড্রয়িং, মাইনাস হয় এক্সপেন্স, আর প্লাস হয় রেভিনিউ। তার মানে রেভিনিউ হলে ওনার্সের ইকুইটি বাড়ে। আচ্ছা, এরপরে যেটা আছে ওনার্স উইথড্র অফ ওর্থ RS 2000 ফর পার্সোনাল ইউজ। 2000 টাকা পার্সোনাল ইউজের জন্য ওনার উইথড্র করেছে। উইথড্র মানে হচ্ছে উত্তোলন করেছে। তাহলে উত্তোলন করলে কি হয়, ক্যাশ টাকা নিয়ে গিয়েছে, ক্যাশ টাকা কমে গেছে, তার মানে হচ্ছে অ্যাসেট কমে গেছে। আর ওনার্স উইথড্র করলে আরও একটা জায়গায় ইফেক্ট ফেলে, সেটা হচ্ছে ওনার্সের ইকুইটি কমে যায়, তাই না? এই যে ওনার্সের ইকুইটি ক্যাপিটাল থেকে এখানে বাদ দিয়েছি উপরে সূত্রের মধ্যে। তাহলে আমরা 4 নাম্বারটা কি লিখবো? 4 নাম্বারটা লিখবো আ ডিক্রিজ ইন দ্য অ্যাসেট, যেহেতু নগদ টাকা কমে গেছে, অ্যান্ড আ ডিক্রিজ ইন দ্য ওনার্স ইকুইটি। আচ্ছা, এরপরে আছে পেইড স্যালারিজ এক্সপেন্স RS 2000। স্যালারিজ এক্সপেন্স দিয়েছি, মানে স্যালারিজ দিয়েছি, এটা একটা খরচ, স্যালারিজ একটা খরচ। আমাদের খরচ হলে আমরা জানি ওনার্সের ইকুইটিটা কমে যায়। আর যেহেতু ক্যাশ টাকা দিয়েছি, মানে ক্যাশে স্যালারিটা দিয়েছি, ক্যাশ টাকাও কমে গেছে, তার মানে সম্পদও কমে গেছে। তাহলে সম্পদ কমে গেলে কি লিখবো? 5 নাম্বারটার উত্তর হচ্ছে আ ডিক্রিজ ইন দ্য অ্যাসেট, যেহেতু সম্পদ কমে গেছে, অ্যান্ড আ ডিক্রিজ ইন দ্য ওনার্স ইকুইটি, এবং ওনার্স ইকুইটিটাও কমে গেছে। এক্সপেন্স হলে ওনার্স ইকুইটি কমে যায়। আচ্ছা, এরপরে 6 নাম্বারটা কি আছে? সার্ভিস আর পারফর্মড অ্যান্ড ক্লায়েন্টস আর বিল্ড ফর RS 10,000। সার্ভিস দিয়েছি, সার্ভিস দিয়ে স্বাভাবিকভাবে আমরা টাকা পাই, কিন্তু এখানে না কোথাও ক্যাশ টাকার কথা বলা নাই, বলা আছে ক্লায়েন্টস আর বিল্ড। বিল্ড মানে হচ্ছে ওদেরকে একটা বিল ধরিয়ে দিয়েছি 10,000 টাকার, বলেছি এই যে আমি সার্ভিসটা দিলাম, এটার জন্য তোমাদের কাছ থেকে আমি 10,000 টাকা পাবো। তার মানে হচ্ছে সার্ভিসটা ধারে দিয়েছি, মানে বাকিতে দিয়েছি, সার্ভিসটা বাকিতে দিয়েছি। যেহেতু আমি সার্ভিস দিয়েছি কিন্তু টাকা এখনও পাইনি, ভবিষ্যতে পাবো, তার মানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়েছে। আর অ্যাকাউন্টস রিসিভেবলটা হচ্ছে আমাদের একটা অ্যাসেট। তাহলে অ্যাসেট যেহেতু বেড়েছে, আমরা বলবো 6 নাম্বারটার উত্তর হচ্ছে আন ইনক্রিজ ইন দ্য অ্যাসেট। আর কোথায় বেড়েছে? যেহেতু একটা সার্ভিস পারফর্ম করেছি, তার মানে হচ্ছে রেভিনিউ, এটা সার্ভিস রেভিনিউ। আমরা জানি রেভিনিউ হলে ওনার্স ইকুইটি বাড়ে, তাহলে 6 নাম্বারটার উত্তর বাকিটুকু কি হবে? অ্যান ইনক্রিজ ইন দ্য ওনার্স ইকুইটি। এই গেল 6 নাম্বার। এরপরে আছে 7 নাম্বার, প্লেসড অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডন। অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, একটা ডন নামে একটা পত্রিকা, দ্য ডন মানে হচ্ছে সূর্য, মানে একটা পত্রিকা আর কি। তো ডেইলি সান আমাদের যেমন পত্রিকা, এখানে একটা পত্রিকার নাম হচ্ছে দ্য ডন। তো প্লেস করেছি একটা অ্যাডভার্টাইজমেন্ট 165 টাকার, অ্যান্ড পেমেন্ট টু বি মেড উইদিন 30 days। তার মানে এখনও পেমেন্ট দেই নাই, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছি, খরচটা করে ফেলেছি, কিন্তু পেমেন্টটা এখনও করি নাই, তার মানে বাকি রেখেছি, মানে বাকিতে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছি। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু একটা খরচ, এখানে একটা খরচ হয়েছে, পাশাপাশি যেহেতু খরচটার জন্য আমি ক্যাশ টাকা পে করি নাই, সুতরাং এর মানে হচ্ছে আমার একটা দায় সৃষ্টি হয়েছে। দায়টার নাম হচ্ছে কি? অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে কি হবে উত্তরটা? একসাথে একটা খরচ হয়েছে, খরচ হলে ওনার্সের ইকুইটি কমে যায়। আর কোথায় কি হয়? লায়াবিলিটি বেড়ে গেছে, তাহলে কি বলবো? অ্যান ইনক্রিজ ইন দ্য লায়াবিলিটিস অ্যান্ড আ ডিক্রিজ ইন দ্য ওনার্স ইকুইটি। এই হচ্ছে 7 নম্বরের উত্তর। লায়াবিলিটি বেড়েছে, খরচ যেহেতু বাকিতে দিয়েছি, খরচটা বাকিতে যেহেতু রেখেছি, এই জন্য লায়াবিলিটি বেড়েছে, আর যেহেতু একটা খরচ হয়েছে সেজন্য এটাকে কী করেছি? ওনার্স ইকুইটিটাকে ডিক্রিজ করে দিয়েছে। আচ্ছা, এরপরে আছে 8 নাম্বারটা। 8 নাম্বারটা বলেছে কালেক্টেড ₹1000 অফ অ্যাকাউন্টস রিসিভেবল। মানে আমার যে সম্পদ ছিল, অ্যাকাউন্টস রিসিভেবল ছিল, সেখান থেকে আমি 1000 টাকা কালেক্ট করতে পেরেছি। মানে হচ্ছে আমার যারা হচ্ছে দেনাদার ছিল, যাদের কাছ থেকে আমি টাকা পেতাম, এতদিন তো চিন্তা করেছি ওদের কাছে আমি টাকা পাবো, এখন ফাইনালি 1000 টাকা তাদের কাছ থেকে পেয়েছি। তো এই যে ক্যাশ টাকাটা পেলাম, কি হলো? ইনক্রিজ হলো ক্যাশ, একটা সম্পদ বাড়লো, অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যাসেট। অন্যদিকে আবার আমার আরেকটা সম্পদ কমে গেছে। কোন সম্পদটা কমে গেছে? অ্যাকাউন্টস রিসিভেবল কমে গেছে। তাহলে উত্তরটা হবে 8 নম্বরের উত্তর, অ্যান ইনক্রিজ ইন দ্য অ্যাসেট অ্যাট দ্য সেম টাইম আর ডিক্রিজ ইন দ্য অ্যাসেট। এক ধরনের অ্যাসেট বেড়েছে, অন্য আরেক ধরনের অ্যাসেট কমেছে। এরপরে হচ্ছে এখানে 9 নম্বর হবে, একটু ভুল হয়েছে। এরপরে হচ্ছে 9 নম্বর, ইনকার্ড ইউটিলিটি এক্সপেন্স ফর মান্থস অন অ্যাকাউন্ট RS 150।
ইউটিলিটি এক্সপেন্স করেছি, মানে খরচ করেছি ইউটিলিটি, মানে আমার বিদ্যুৎ খরচ করেছি, বিদ্যুৎ খরচ করি না আমরা প্রতি মাসে, তো বিদ্যুৎ খরচ করেছি, যেটা এখনও বিলটা এখনও দেই নাই। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ মানে হচ্ছে বাকি আছে। তাহলে ইনকার্ড ইউটিলিটিস এক্সপেন্স, ইউটিলিটিস আমি খরচ করে ফেলেছি, কিন্তু ফর দ্য মান্থ অন অ্যাকাউন্ট হচ্ছে 150 টাকা, মানে বাকি আছে 150 টাকা। তাহলে আমার কি হয়েছে, ইউটিলিটি যেহেতু একটা খরচ হলে আমাদের ওইটা কমে যায়, মানে ওনার সিকিউরিটিটা কমে যায়। আর পাশাপাশি যেহেতু এটা কি হয়েছে, এটা একটা দায় সৃষ্টি হয়েছে, তাই না, আমাকে দিতে হবে, যেহেতু এটা বাকি আছে, আমাকে ভবিষ্যতে টাকাটা দিতে হবে, এই জন্য একটা লায়াবিলিটি বেড়েছে। তাহলে কি বলবো, অ্যান ইনক্রিজ ইন দ্য লায়াবিলিটিস, একটা লায়াবিলিটি বেড়েছে, অ্যান্ড আ ডিক্রিজ ইন দ্য ওনার সিকিউরিটি, এবং ওনার সিকিউরিটি কমে গেছে। এই ছিল আমাদের ইফেক্ট। কেউ যদি আমাদেরকে তাহলে এরকম ট্রানজ্যাকশন দিয়ে বলে যে আপনার অ্যাকাউন্ট ইকুয়েশনের উপরে কি কি ইফেক্ট ফেলবে, তাহলে এরকম করে উত্তর দেবেন। আচ্ছা, এগুলো জাস্ট হচ্ছে এখানে উত্তর লেখা, যে ওই উত্তরগুলো আমি এখানে বড় করে দেখিয়েছি, ওখানে এক পাশে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা পাশাপাশি সাথে সাথে উত্তরগুলো দেখতে পারেন। এটা স্লাইডটা সেম স্লাইড। আচ্ছা, এরপরে আমরা সেম ট্রানজ্যাকশনগুলোর জাবেদা করেছিলাম, মানে জার্নাল করেছিলাম। তো জার্নালগুলো আমি আসলে এখানে ডেট দেই নাই, জাস্ট হচ্ছে 1 2 3 4 এরকম করে রেখেছিলাম। তো প্রথমেই দেখি, যেটা আমরা বলছিলাম যে প্রথম যে ট্রানজ্যাকশনটা সেটা জাবেদা কী হবে। ক্যাশ টাকা নিয়ে বিজনেস শুরু করেছি আর ফার্নিচার নিয়ে বিজনেস শুরু করেছি। ক্যাশও বেড়েছে, ফার্নিচারও একটা সম্পদ, দুইটাই সম্পদ। তাহলে দুইটাই যেহেতু সম্পদ, দুইটাকে কি করব, ডেবিট করব। ক্যাশও ডেবিট, ফার্নিচারও ডেবিট। আর যেহেতু ওনার্স বিজনেসে ক্যাপিটাল নিয়ে এসেছে, তাই ওনার্সের ক্যাপিটালটাকে ক্রেডিট করেছি। সেম ট্রানজ্যাকশনগুলোকে আমরা জাস্ট জাবেদা করছি। যদি আপনি ইফেক্টগুলো বুঝতে পারেন তাহলে জাবেদাটা বোঝা অনেক সহজ। 2 নম্বরটায় কী করেছি, ফার্নিচার পারচেস করেছি, সেটার জন্য যেহেতু সম্পদ বেড়েছে, সম্পদটাকে ডেবিট করেছি, মানে ফার্নিচারটাকে ডেবিট করেছি। আর যেহেতু ক্যাশ টাকা দিয়ে কিনেছি, মানে সম্পদ কমে গেছে, এজন্য ক্যাশ টাকাকে ক্রেডিট করেছি। 3 নম্বরটায় কী করেছি, খান ব্রাদার্সের কাছে প্রোডাক্ট সেল করেছি, তার মধ্যে ক্যাশ সেল ছিল 5000 টাকা, বাকিটুকু ধারে, এটা আমরা আগেই বুঝিয়েছি। তাহলে ক্যাশ টাকা যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে আমি কি করেছি, ক্যাশটাকে ডেবিট করেছি, যেহেতু ক্যাশ টাকা পেয়েছি। আর বাকি যেটুকু আছে সেটুকু তো আমার অ্যাকাউন্টস রিসিভেবল, মানে ওগুলো পাবো ভবিষ্যতে, সেটাও একটা সম্পদ, সেটাকেও কি করেছি, ডেবিট করেছি। আর কোথা থেকে পাচ্ছি ক্যাশ আর অ্যাকাউন্টস রিসিভেবলটা, সেলস থেকে পাচ্ছি, এই জন্য সেলস রেভিনিউটাকে ক্রেডিট করেছি। এই গেল 3 নম্বরটা। এরপরে 4 নম্বরটা হচ্ছে ওনার উইথড্র করেছে 2000 টাকা পার্সোনাল ইউজের জন্য। যেহেতু আমাদের ক্যাশ কমে গেছে, ক্যাশটাকে ক্রেডিট করেছি, আর ওনার্সের উইথড্রটাকে ডেবিট করেছি, কারণ ওনার উইথড্র করলে আমরা জানি এটা ডেবিট হয়। কেন ডেবিট হয়, কারণ ওনার্সের ইকুইটিটা কমে যায়। আচ্ছা, এরপরে যা আছে সেটা পরের পেজে আরেকবার দেখি। এটা সেম স্লাইড, জাস্ট লেখাগুলো একটু বড় করে দেখিয়েছি যাতে আপনাদের পরবর্তীতে বুঝতে বা দেখতে সুবিধা হয়। ওইটাতে একসাথে রেখেছি পাশাপাশি উত্তরগুলো রাখার জন্য। এরপরে আমরা ছিলাম হচ্ছে 4 নম্বর পর্যন্ত করেছি। 5 নম্বর হচ্ছে পেইড স্যালারিজ এক্সপেন্স। স্যালারিজ এক্সপেন্স দিয়েছি 2000 টাকা। যেহেতু স্যালারিজ একটা এক্সপেন্স, এটা ডেবিট হয়, আমরা সকলেই জানি খরচগুলো ডেবিট হয়, এই জন্য 2000 টাকা ডেবিট করেছি। আর যেহেতু ক্যাশে পে করেছি, মানে ক্যাশ কমে গেছে, এই জন্য ক্যাশটাকে ক্রেডিট করেছি। এখন এখানে যদি স্যালারিজ না হয়ে রেন্ট এক্সপেন্স হতো, তাহলে রেন্ট এক্সপেন্সটাকে ডেবিট করতাম। এখানে যদি রেন্ট না হয়ে ইউটিলিটিস হতো, তাহলে ইউটিলিটিসটাকে ডেবিট করতাম। মানে যেই ধরনের খরচ হতো, রেন্ট এক্সপেন্স হতে পারে, ইউটিলিটিস এক্সপেন্স হতে পারে, মেনটেনেন্স এক্সপেন্স হতে পারে, যেই ধরনের খরচগুলো হবে সেই খরচটাকে ডেবিট করব। আর ক্যাশে পে করলে ক্যাশটাকে ক্রেডিট করব। এখন যদি ক্যাশে পে না করে, 5 নাম্বারটা যদি আমি ক্যাশে পে না করে এটাকে যদি আমি বাকিতে রাখতাম, তাহলে কি হতো, তাহলে স্যালারিজ হলে সেখানে স্যালারিজ পেয়েবল আসতো। সেটা যদি ইউটিলিটিস হতো তাহলে ইউটিলিটিস পেয়েবল আসতো। মানে সব মোট কথা হচ্ছে, ক্যাশে দিলে আমরা ক্যাশটাকে ক্রেডিট করব, আর যদি বাকিতে দেই তাহলে ওই জিনিসটারই পেয়েবলটাকে ক্রেডিট করব। মানে স্যালারিজ পেয়েবল, রেন্ট পেয়েবল, ইউটিলিটিস পেয়েবল, এই সবগুলোকে, বা অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল, এই সবগুলোকে তখন আমরা এরকম করে পেয়েবল করব। আচ্ছা, এরপরে কোনটা আছে, 6 নাম্বারটা দেখি।
সার্ভিস আর পারফর্মড অ্যান্ড ক্লায়েন্টস আর বিল 10,000। সার্ভিস পারফর্ম করা হয়েছে এবং ক্লায়েন্টকে বিল করা হয়েছে 10,000 টাকা। তার মানে হচ্ছে এটা একটা অ্যাকাউন্টস রিসিভেবল, যেহেতু সার্ভিসটা আমরা বলেছিলাম আগে বাকিতে দিয়েছি, যেহেতু ক্যাশ টাকার কথা বলা নাই, ভবিষ্যতে আমরা টাকাটা পাবো। অ্যাকাউন্টস রিসিভেবল তাহলে যেহেতু সম্পদ, এই জন্য 6 নাম্বার ওকে কী করেছি, ডেবিট করেছি 10,000 টাকা। আর কোন খাত থেকে এসেছে, সার্ভিস রেভিনিউ খাত থেকে এসেছে, এই জন্য সার্ভিস রেভিনিউটাকে ক্রেডিট করেছি। ডান পাশে যে জাবেদাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে উত্তর, আর বাম পাশে হচ্ছে প্রশ্নগুলো। আচ্ছা, এরপরে 7 নাম্বারটায় কী করেছি, একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, আগে বললাম ডন পত্রিকা একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি 165 টাকা দিয়ে, যেটার পেমেন্ট আমি এখনও করি নাই, তার মানে হচ্ছে এটা বাকিতে আছে বা ধারে আছে। তাহলে আমি কি করব, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট করব, অ্যাকাউন্টস পেয়েবলও করতে পারি, অথবা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেয়েবলটাকে ক্রেডিট করব, মানে একটা দায় সৃষ্টি করব আর কি, যেহেতু এটাকে এখনও পে করি নাই। আচ্ছা, এরপরে 8 নাম্বারটা যা আছে সেটা হচ্ছে কালেক্টেড 1,000 টাকা অফ অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল থেকে 1,000 টাকা পেয়েছি, তার মানে ক্যাশ টাকা পেয়েছি, ক্যাশ বেড়েছে, ক্যাশটাকে ডেবিট করেছি। অন্যদিকে অ্যাকাউন্টস রিসিভেবলটা যেহেতু কমে গেছে, অ্যাকাউন্টস রিসিভেবলটাকে কি করেছি, ক্রেডিট করেছি, মানে সম্পদ কমে গেছে বলে ওকে ক্রেডিট করে দিয়েছি। আচ্ছা, এরপর 9 নাম্বারটা হচ্ছে ইউটিলিটিস বিল বাকি পড়ে গেছে, তার মানে হচ্ছে আমার ইউটিলিটিস এক্সপেন্স আমি করে ফেলেছি কিন্তু টাকাটা এখনও পে করি নাই, তার মানে হচ্ছে ইউটিলিটিস পেয়েবল আমার হবে। ইউটিলিটিস এক্সপেন্সটা হবে ডেবিট, আর ইউটিলিটিস যেহেতু এখনও দেই নাই, দিতে হবে ভবিষ্যতে, এই জন্য ইউটিলিটিস পেয়েবলটা হয়েছে ক্রেডিট। একটু আগে যেটা বলছিলাম, এরকম যদি হয় রেন্ট দেই নাই, রেন্টের এক্সপেন্স মানে রেন্ট এক্সপেন্স হয়েছে 10,000 টাকা, সেটা এখনও পরিশোধ করা হয়নি, তাহলে কি হতো, রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট পেয়েবল ক্রেডিট হতো। এই ছিল আমাদের লাস্ট ক্লাসের জাবেদাগুলো। এ পর্যন্তই ছিল আপনাদের লেকচার 8। আই হোপ it would be helpful for you. Thank you for listening.